এক বড় ভাইয়ের থেকে শুনলাম ইউএসএ যদি আপনার এখনই তো 30% প্রায় আহ, বেকার হয়ে গেছে, কোথায়? মানে হয়ে আছে ডোনাল্ড কোথায়? ট্রাম্পের। হ্যাঁ, ইউএসএ, মানে ইউএসএ, আমেরিকাতে। হ্যাঁ, কারণ এখন আমেরিকা তো যদি তোমাদের, থার্টি ওদের পার্সেন্ট ওদের জব সেক্টরটা ডিফারেন্ট না। ওদের জব সেক্টর তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিফারেন্ট। কারণ ওরা তো মনে করো সব বেশিরভাগ কাজ করে অফিসিয়াল, অফিসিয়াল কাজ বেশি করে। অফিসিয়াল কাজগুলো তো মনে করো লোকবল এখন তো তোমার ওই অফিসের মতো নাই। এত সবাই বাসায় করতেছে বা হুম, হুম। অন্যরকম, তাদের ওয়ার্কিং ফরম্যাটই তো চেঞ্জ হয়ে গেছে। তো ম্যান পাওয়ার কম ওয়ার্কিং লাগতেছে অনেক ক্ষেত্রে। বুঝতে পারছো? হুম, মানে হুম। যেহেতু তোমার কাজ কমে যাচ্ছে, আলটিমেটলি তো তোমার ম্যান পাওয়ারও কমে যাচ্ছে। এই জন্য আসলে ওদের অর্থনৈতিক যেই কাজকর্ম যেটা আমরা বলি সেটাই আসলে কমে গেছে। আবার ওদের একটা বিষয় হচ্ছে কি, ডেইলি ওয়ার্ক, ডেইলি বলতে আওয়ারলি যেই পেমেন্ট, বুঝতে পারছো? আমাদের দেশের মতো না। হুম। ওদের পেমেন্ট হচ্ছে আওয়ারলি, অর্থাৎ তুমি কাজ করলে ঘন্টা হিসেবে টাকা পাবে। টাকা পাবা। তো সেইটা যে হ্যাঁ, তুমি হ্যাঁ। তো মনে করো এখন তুমি তো ঘন্টা হিসেবে ওখানে নেই, তাহলে আলটিমেটলি তোমার ওখানে আসলে জব হচ্ছে না। ঠিক আছে, এছাড়াও তো তোমার করোনার আগেও তো আসলে আমেরিকার অবস্থা আমি খারাপ ছিল। আমি যেটা আর কি, আমি যেটা করোনার আগেও কিন্তু আমেরিকার অবস্থা খারাপ ছিল। না, এটা আমি হচ্ছে ওদের ওই যে তোমার ওই যে কাজ কি ছিল। বলে, চায়না এবং আমেরিকার যে বাণিজ্যিক যুদ্ধ চলতেছিল না মাঝখানে, তো তোমার তারপরে হোয়াইট হাউসে তোমার হুম, হুম। জানোই তো যে প্রায় 6 মাস বা 3 মাস ধরে ওদের বেতন বন্ধ ছিল কিন্তু সরকারি প্রতিষ্ঠানের। ঠিক আছে, সরকারি প্রতিষ্ঠান হ্যাঁ, মানে এটা কিন্তু সবকিছু অনেক মিলে। বড় একটা বিষয় যে একটা দেশের সরকার 6 মাস বা 1 মাস 3 মাস ধরে বেতন বন্ধ করে রাখছে। হ্যাঁ, বেতন দিচ্ছে না। অনেকে ধরে নিছিল যে ট্রাম্প শেষ বা ওদের দেশের পুরো সরকার ব্যবস্থাই ভেঙে পড়বে, এবং সেটাই হচ্ছে আর কি। আলটিমেটলি সেই দিকেই ওরা চলে গেছে। পরে তারা বাজেট পাস করলো, এটা এটা করলো, অনেক কিছু করে তারপরে না ওরা সোজা হয়ে দাঁড়াইছে। সবকিছুই ঠিক আছে যদি ওদের যদি আপনার বেকার যদি আরো যদি বেড়ে যায়, মানে 45 কিংবা 50-এর কাছাকাছি অর্ধাবধি যদি চলে যায় এই করোনা হ্যাঁ, ভাইরাসের কারণে, আরো যদি সমস্যা হয়, হ্যাঁ, তাহলে আমাদের মানে আমাকে যেটা আর কি বললো, আমি যেটা শুনলাম, যে মধ্যম আয়ের দেশগুলোর উপর প্রভাব পড়বে, যেমন বাংলাদেশের বৈদেশিক রেমিটেন্স প্লাস হচ্ছে মানে রপ্তানি পোশাক, হুম, এইগুলোর উপর দিয়ে চলে। হুম। না না, রপ্তানি পোশাক তো আসলে এখন করতেছে, তোমার রিকভার করতেছে। রপ্তানি তো আসলে এমন না যে হ্যাঁ। বন্ধ আছে বা পোশাক করবে না, এমনটা আসলে না। ঠিক আছে, হুম। হিউম্যান নিডস যেটা সেটা থাকবে। হয়তো ফ্যাশন ট্রেন্ড যেটা সেটা একটু স্তীমিত হয়ে যাবে, ফ্যাশন ট্রেন্ডটা। ফ্যাশন অর্থাৎ লাক্সারি প্রোডাক্ট কিন্তু মানুষ এখন কম যাবে। তুমি যেটা ভাবতেছো আমাদেরটা তো হ্যাঁ, আসলে হ্যাঁ। লাক্সারি প্রোডাক্ট না, আমাদেরটা হচ্ছে সস্তা। ঠিক আছে, সস্তা, হ্যাঁ। হ্যাঁ, আমাদেরটা হচ্ছে সস্তা প্রোডাক্ট। মানে আমরা যদি বলি তোমাকে এটাকে কি বলে, আহ, মানে কি বলা যায় এটাকে? নর্মাল প্রোডাক্ট এক হ্যাঁ, কথায়, মানে যেটা এটা আমরা। এটা আসলে হ্যাঁ, মানে ওই এটাকে ওই ওই কান্ট্রিতে, ভ্যালুয়েবল হ্যাঁ। না আর কি। ঠিক আছে, ওরা হ্যাঁ, যেরকম হ্যাঁ, মানে একদিনে একটা শার্ট পরে ফেলে দিচ্ছে, এই ধরনের কাস্টমাররা হ্যাঁ, আসলে কমে যাচ্ছে। ঠিক আছে, এবং সেটা অনেকটাই তুমি বলতে পারো হ্যাঁ, যে হ্যাঁ। ওই কি বলে, হাই ক্লাস সোসাইটি যেটা সেটা, ওদের সাথে আমাদের তুলনা করলে চলবে না। হুম। ঠিক আছে, তবে আমাদের আমাদের উপর উপর কি প্রভাব পড়বে ওদের আমাদের উপর তো প্রভাব কিছুটা হলে? পড়বেই, কিছুটা তো পড়বেই। একেবারে যে পড়বে না তা তো না, অলরেডি পড়ছে না, তুমি তো দেখছো যে পড়ছে অলরেডি, এবং তার একটা এফেক্ট কিন্তু হ্যাঁ। হয়েছে। যেমন অনেকেই কিন্তু মানে চাকরি জবলেস অবস্থায় আছে বর্তমানে। আবার অনেকে তোমার যেহেতু চাকরি চলে গেছে, আলটিমেটলি তারা ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। এটা তো হচ্ছেই। আপনার বাংলাদেশে অনেকেরই চাকরি চলে গেছে, মানে জব সেক্টরে, এই হ্যাঁ, টেক্সটাইলের ডিপার্টমেন্টেও চলে অনেক গেছে বলতে ওই সেক্টরে যে চলে তোমার গেছে। ওরা তো মানে সবাইকে রাখবে না, বুঝো না? এখন একেবারে তোমার যেটা না হইলে না, মানে হ্যাঁ, তোমার হ্যাঁ। মিনিমাম মিনিমাম কস্ট আর কি, কস্ট মিনিমাইজ করে ফেলছে। বুঝতে পারছো? হুম। কস্ট মিনিমাইজ তোমাকেও করতে হবে, এটা তো স্বাভাবিক। যখন তোমার ইনকাম কমে যাবে তখন তো তুমি অল্প ইনকামের মধ্যে যেভাবে চালানো যায় সেভাবে তুমি চালানো, ঠিক না? এটা সব প্রতিষ্ঠান এটা সামনে করবে। সামনে সামনে ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে শুনলাম যে অনেকেরই চাকরি চলে যাবে। হ্যাঁ, সামনে না এটা সামনে হচ্ছে আরো যাবে।
তাই বলতেছে। সামনে আরো যাবে বলতে কি, এটা সারা সবসময় প্রতি বছর আসলে কারো চাকরি যাবে কারো আসবে, এটা সারা বছরের একটা নিয়ম। কিন্তু সেটা এখন যেটা তুমি দেখতেছো সেটা হচ্ছে মানে একেবারে রিফর্মের মতো, নতুন করে গুছায় নেওয়ার মতো এরকম একটা। ঠিক আছে। হ্যাঁ, যেটা আর কি শুনলাম, যারা পুরাতন আছে, যাদের স্যালারি বেশি, তাদেরকে বেশি বাদ দিচ্ছে। হ্যাঁ, বিষয়টা এরকমই। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা ঠিক আছে। এরকম হয়ে গেছে, মানে নতুন আবার তোমার পার্সন যারা ঢোকাইতেছে নতুন, হ্যাঁ যারা আপনার। নতুন তাদেরকে কিন্তু হুম, প্রমোশন দিচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, মানে কিছুটা প্রমোশন দিয়ে ওদের কিন্তু অল্প বেতনের মধ্যে ওদেরকে দিয়ে মানে বড়দের কাজগুলো করাই নিতে চাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যালারি ইনক্রিমেন্ট খুবই কম। আমার হ্যাঁ, ফ্রেন্ড বললো যে স্যালারি ইনক্রিমেন্ট খুবই কম। হ্যাঁ, আহ খুবই কম, খুবই কম, তাই বলতেছে। হ্যাঁ, সেটা বলতেছে তো যে যা থাকবেই, পাইতেছে ওটাই অনেক ভালো। সেটা থাকবে, ওটা ওটা করবেই। আবার অনেকে আছে তোমার ওই যে যেমন এখন আমাদেরকে কি করছে যে স্যালারি কিছু কমাই দিছে না, কিছু কাট করে দিছে হুম বা হুম। কিছুটা কম দিয়ে এটা করতেছে, অ্যাডজাস্ট করতেছে এরকম আর কি। আবার অনেকে আসলে সুযোগ নিচ্ছে, তোমাকে যদি আমি বলি অনেকে সুযোগ নিচ্ছে, তার ইনকাম আছে বাট সে কি করতেছে, মানে একটা কজ দেখায় সে কিন্তু সুযোগ নিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এটা আসলে তুমি একই ভাবে সব কিছুকে দেখলে হবে না। অনেকের সামর্থ্য আছে কিন্তু তারাও এখানে চালাকিটা করতেছে, বা এই জন্যই আসলে সমস্যাটা এরকম। এখন সারা বছর তুমি ইনকাম করছো, বছরের পর বছর ইনকাম করছো, এক বছরের মধ্যে হঠাৎ করে তোমার মানে এত টানাটানি করে গেলা। এতদিন তো তুমি ফ্যাক্টরি একটার বদলে দুইটা বানাইছো, একটার বদলে তিনটা বানাইছো, এখন কি হয়েছে? ঠিক আছে, এখন তোমার যেটা আছে সেটাই হুম তুমি হুম। চালাতে পারতেছো না, এটাই কি মানে এটা কি যুক্তিযুক্ত? এটা কখনোই আসলে মানে আমরা মানা যায় না আর কি। আমরা আমরা বাঙালি লস করতে রাজি নাই। হ্যাঁ, এটাই আর কি, তারা একটার বদলে আর একটা খুঁজে পায়, একটা পন্থা খুঁজে পায়, যেটা এই যে তোমাদেরকে আমরা বলি সবসময় আই ডিপার্টমেন্ট, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এটা খুবই হুম ইম্পর্টেন্ট একটা জিনিস যে তুমি কস্টকে কিভাবে কমায় ফেলবা, তোমার ম্যান পাওয়ার ঠিক থাকবে, তোমার সবকিছু ঠিক থাকবে। এখন কস্ট কমানোর জন্য তোমার অনেক উপায় আছে। তুমি এক্সপেন্স কমাইতে পারো, তুমি তোমার খরচ কমায় ফেলতে পারো। যেমন তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, তুমি প্রোগ্রাম করো, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করো, আচার অনুষ্ঠান করো, এটা করো সেটা করো, তো এগুলো কিন্তু এক্সট্রা খরচ, এই খরচগুলো যদি তুমি কমাও এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা সেভ হচ্ছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো তুমি ওইটা না করে কি করতেছো, ওইদিকে খরচ করতেছো ঠিকই আগের মতো, আবার এদিকে তুমি তোমার এমপ্লয়ীদেরকে কষ্ট দিচ্ছ, তাহলে আলটিমেটলি কিন্তু দুই দিকে ঝামেলা হচ্ছে না? হুম হুম ঠিক হুম। আছে, তুমি তো এক পক্ষে মানে এক পক্ষকে খুশি করতেছো, আরেক পক্ষকে খুশি করতেছো না, এটা হচ্ছে এরকম একটা অবস্থা। অথচ তুমি চাইলেই কি করতে পারতা, এমপ্লয়ি কে স্যাটিসফ্যাকশন করতে পারতা, তোমার এক্সপেন্স কমায় নিয়ে আসছে। আবার অনেক সময় আছে রানিং কস্ট, এই যে যেটা আমরা বলি যে অপারেশন কস্ট, যে তোমার বিল্ডিং কস্ট, তোমার ইলেকট্রিসিটি বিল, তোমার পানির বিল, তোমার গ্যাস বিল, এগুলো কিন্তু সেভ হচ্ছে। তো সেটা সেভ করার পরেও তুমি কিভাবে সাস্টেইন না করতে পারো, এটাই হচ্ছে হাস্যকর। যে তোমার খরচ কমে গেল, তোমার ইনকামও ঠিক আছে, বাট তুমি কিভাবে বলতেছো যে তোমার লস হচ্ছে? এগুলো আসলে অনেক সময় অনেক দিক থেকে আসলে মানা যায় না আর কি। ঠিক আছে, প্রতিষ্ঠানগুলো হয়তো মানে বা কি বলে, লাভ করার একটা পলিসি বের করে, হ্যাঁ যে এটা আমি হচ্ছে সুযোগ কিভাবে নেয়, লাভ অনেক করব। কোম্পানি আছে, অনেক কোম্পানি এটা সুযোগ নিচ্ছে। ঠিক আছে, কারণ তোমরা তো জানো যে করোনার মধ্যে ফ্যাক্টরি কিন্তু বন্ধ থাকতে বলছে না, অনেক ফ্যাক্টরি বলছে যে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি যেটা খবর পাইছি অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয় নাই, বরঞ্চ ওরা আবার চলছে, বরঞ্চ দিনে চলে নাই, রাত্রে চলছে। বুঝতে পারছো বিষয়টা? সিস্টেম ভালোই চলে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে তারা ট্রিটমেন্ট আকারে চালাচ্ছে, অর্ধেক 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 ফিফটি ফিফটি করে চালাইছে, অর্ধেক সকালে কাজ করছে অর্ধেক রাত্রে কাজ করছে, এরকম ভাবে কিন্তু তারা ফ্যাক্টরি অপারেশন করে রাখছে। তাহলে এটা লস হয় কিভাবে? এটা তো লস হওয়ার কথাই না। ঠিক আছে। আর বাংলাদেশের ক্ষেত্রে এখন তো তুমি জানোই যে তোমার অর্ডার কিন্তু ফেরত আসতেছে, ঠিক না? যারা বলছিল যে আমাদের অর্ডার হুম গুলো হুম ক্যান্সেল হয়ে গেছে, যেটা বিজিএমএ করছে আর কি, বিজিএমএ অনেক ধরনের মায়া কান্না কানছে, অনেকটা মায়া কান্নার মতো। হ্যাঁ, যে বায়াররা ফিরে গেছে, ওরা অর্ডার নিবে না, টাকা দিবে না, এই ধরনের কথা অনেক বলে বলে সরকারের থেকে একটা বিশাল পরিমাণে অ্যামাউন্টের টাকা নিচ্ছে না। কিন্তু এখন দেখো, আহ, ওরা কিন্তু এখন আর কোনো কথা বলতেছে না, ঠিক না? হ্যাঁ। ওরা কিন্তু ওদের কাজ এ- ঠিকই করে গেছে। এখন তো সব ফিরে। হ্যাঁ, ঠিক আছে। হুম হুম। এখন অর্ডার পাচ্ছে, তাহলে অর্ডার পাইলে এখন তো এখন সব নিজের এখন কাছে তুমি দিয়ে। টাকা ফেরত দাও, সরকারের থেকে যে তুমি টাকাটা নিয়েছিলে সেটা এখন আবার ফেরত দাও, দেখো ফেরত চাইলে দেয় কিনা। বুঝতে পারতেছো, বিষয়টা এরকম আর কি। হিউজ একটা অ্যামাউন্ট নিছে স্যার, হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট নিছে, যেটা হচ্ছে লোক
লো হচ্ছে আপনার ইন্টারেস্ট নিছে, হ্যাঁ, সবচেয়ে লো ইন্টারেস্ট, এত লো ইন্টারেস্টে জীবনও বাংলাদেশ সরকার কাউকে দেয়নি। এটাই আর কি। এগুলো খুবই সুন্দর পলিসি আর কি, বুঝতে পারছো? তোমাকে পলিসি যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তুমি অনেক কিছু করতে পারবে। মানে সরকারের পলিসি তুমি ইউজ করতে পারো বিভিন্ন ভাবে, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, ওরা তো আর কেউ জয়েনই করতেছে না, তাহলে আর আমি কি করবো বলো? তুমি করো, তোমার কি করবে আমি তো কার্যক্রম নাও, আমি যেটা বলি সেটাই করো। তোমাকে কয়েকটা জিনিস বলি, এগুলো জি একটু স্যার। টাকায় নাও, পরেরটা পরে দেখা যাবে। ওরা বসে থাক, কিসের আশায় ওরা বসে আছে সেটা আমি জানি না। নিছো কাগজ কলম আছে নিছো? তো, জি স্যার, আছে তো, বেশ কয়েকজন দেখলাম তো আছে। আমি তো দেখছি যে ওরা আছে। হুম। ক্যান নট শেয়ার ইউর স্ক্রিন, একটু দাঁড়াও, কেন শেয়ার করতে পারতেছ না? এখন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন আসতেছে, হ্যাঁ আসছে, শেয়ার ওকে, শেয়ার তাহলে হয়েছে। প্রথম প্রথম যেটা আমরা বলি সেটা একটু মার্কিং করো, বা একটা নোট, মানে নোটটা লিখে রাখবো। হোয়াট জি ইজ স্যার। অ্যালগিনেট ওন ড্রেসিং? হোয়াট ইজ অ্যালগিনেট ওন অ্যালগিনেট। ড্রেসিং? হচ্ছে এটা, মানে এটা ডিফাইন ডিফাইন করো, এটা কি জিনিস, ঠিক আছে? স্যার আবার চলে গেল তো, স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, দাঁড়াও, এটা কেন এরকম করলো আমি বুঝতেছি না। ওকে, হ্যাঁ আসতেছে। তাহলে হোয়াট ইজ অ্যালজিনেট ওন ড্রেসিং, এই শুধু ডেফিনেশনটা এখান থেকে দেখবা, এটা আসলে কি জিনিস। অ্যালজিনেট ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনেশন। এই অ্যালজিনেট ড্রেসিং এর পলিমার গুলো বা কোপলিমার গুলো কি কি? কোপলিমার গুলো কি কি? মানে এটা একটা আসলে কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে? কারণ আমরা স্ট্রাকচারটা দেখবো না, আমরা অ্যাটলিস্ট এই নামগুলো একটু শিখবো। আলফা ডি গ্লুকোরোনিক অ্যাসিড, বিটা ডি ম্যানুরোনিক অ্যাসিড, এই দুইটা জিনিস, ঠিক আছে? এন্ড সি হুম হচ্ছে হুম হুম। কম্বিনেশন অফ জিজি এমএম এমজি, মানে এগুলো আর কি, জিজি এমজি, মানে এই দুইটার কম্বিনেশনেও অনেক সময় এই কোপলিমারটা তৈরি করা যায়, ঠিক আছে? এই দুইটা জিনিস এখান থেকে আমরা দেখবো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টিসটা কি, অ্যালজিনেট ড্রেসিং এর প্রপার্টিস গুলো কি কি, এই অংশটা শুধু প্রপার্টিস। হোয়াইড স্প্রেড ইউজ অফ অ্যালজিনেট ফাইবার ইন দ্য প্রোডাকশন অফ, মানে কি কি জিনিস তুমি প্রোডাকশন করতেছে বা এটার এফেক্টটা কি, প্রপার্টিস, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস অনলি, জেনারেল রিকোয়ারমেন্টস। আসলে একটা হাই টেক ওন ড্রেসিং যদি আমরা তৈরি করতে চাই, তার কি কি জিনিস দরকার, সেটার জন্য কি কি জিনিস রিকোয়ারমেন্টস আছে। অনেক সময় আমরা বলি যে একটা ওন ড্রেসিং এর ক্ষেত্রে যদি আমরা ব্যান্ডেজ বা এই ধরনের জিনিস আমরা বানাতে চাই, তাহলে কি কি প্রপার্টিস তোমার লাগবে। মানে খুব ছোট একটা মেডিকেল টার্মের মতো অনেকটা বলতে পারো যে তুমি একটা ব্যান্ডেজ বানাবা, তো এই ব্যান্ডেজের কি কি প্রপার্টিস থাকবে, ঠিক আছে? একটা ড্রেসিং এর হুম। কি কি প্রপার্টিস থাকবে। তো পড়লে তুমি দেখবা যে এখানে আসলে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে অনেকটাই মেডিকেল ইনফরমেশনের মতো, মেডিকেল প্রপার্টিজ যেগুলো সেগুলোই লাগবে, ফ্রি ফ্রম টক্সিক কন্টামিনেশন, মানে পড়লেই তুমি এটা বুঝতে পারবে যে এটা আসলে কি জিনিস, কি দরকার। স্যার আরেকটা, কোশ্চেন কিন্তু এবার কিন্তু স্যার কঠিন হয়েছিল। তা কঠিন হবেই। সহজ কোশ্চেন দিলে তো সবই পেরে যাবে। মোটামুটি মোটামুটি কোশ্চেন কিন্তু অনেক কঠিনই হয়েছিল। কোশ্চেন নিয়ে কথা বলতাম কিন্তু ওরা তো নাই, ওরা কি অ্যান্সার দিছে না দিছে এগুলো নিয়ে কথা বলতাম, ওরা তো আসে নাই, তো আর কি বলবো, ঠিক আছে? যেদিন ক্লাস করবে ওই দিন বলবো না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্রবলেম অফ নন ওভেন অ্যালজিনেট ড্রেসিং। প্রবলেম, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে রিকোয়ারমেন্টস,
আর হচ্ছে প্রবলেম অফ নন ওভেন অ্যালজিনেট ড্রেসিং, নট ওভেন অথবা নিটেড, বাট নন ওভেন ড্রেসিং যদি তুমি ইউজ করো তাহলে সেটার কি কি প্রবলেম আছে সেটা এখান থেকে এই পয়েন্টগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, জি স্যার। লিখছো পয়েন্টগুলো, সব লিখছো? জি স্যার। তাহলে প্রথমে বলছি ডেফিনেশন, এরপরে আমি বললাম যে পলিমার বা মনোমার গুলো কি কি, তারপরে বললাম হচ্ছে প্রপার্টিজ গুলো জি কি স্যার। কি এখানে আছে, প্রপার্টিজ, জেনারেল হ্যাঁ। রিকোয়ারমেন্টস, আর একটা হচ্ছে কি প্রবলেম অফ নন ওভেন অ্যালজিনেট ড্রেসিং। প্রবলেমটা তো বুঝতেই পারতেছো, নন ওভেন মানে একটা হচ্ছে ওভেন ফেব্রিক বা নিট ফেব্রিক না হয়ে যদি এটা নন ওভেন ফেব্রিক হয় তাহলে কি কি প্রবলেম তুমি ফেস করবা। রিকোয়ারমেন্ট, জেনারেল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, জেনারেল রিকোয়ারমেন্ট এন্ড প্রবলেম। হুম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রবলেম, জেনারেল রিকোয়ারমেন্টস আমরা একটু দেখলাম, হ্যাঁ। জি স্যার। ওকে, তারপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে রেইনফোর্সড ড্রেসিং। রেইনফোর্সড ড্রেসিংটা কিভাবে করতে হয়? রেইনফোর্স ড্রেসিং। হ্যাঁ, রেইনফোর্স মানে হচ্ছে হার্ড, মানে শক্ত যে ড্রেসিং গুলো আমরা আছে সেগুলো আমরা কিভাবে করি, সাধারণত ওভেন স্ট্রাকচার অথবা ব্রেডের স্ট্রাকচার সেগুলো দিয়ে আমরা কিভাবে করতেছি সেটা। ঠিক আছে, জি স্যার। আর এখানে ছোট্ট একটা টার্ম আছে প্রসেস ইউজড। হ্যাঁ, প্রসেস ইউজড, এটা কি হচ্ছে কার্ডিং আছে, ড্রয়িং ফ্রেম, রোবিং, হলো স্পিন্ডেল স্পিনিং, তারপর হচ্ছে অ্যালজিনেট ইয়ার্ন বানাচ্ছে, তারপরে সেটা দিয়ে ফেব্রিক বানাবে, এই ধরনের। মানে এটা আসলে আমি মানে গুরুত্বপূর্ণ বলবো না, কারণ এটা হচ্ছে এটা তোমরা জানো আর কি একটা ফেব্রিক কিভাবে বানায়, যে স্পিনিং করে তারপরে ফেব্রিক বানাবে, এটা তো নর্মাল প্রসেস। হ্যাঁ, তো কেন এটা বাদ দিচ্ছি এটা বুঝতে পারার কথা। হ্যাঁ, এই জিনিসটা আমার কেন দরকার নেই আমার, কারণ এগুলো তুমি জানো যে কার্ডিং করব, ড্রয়িং ফ্রেম করব, রোবিং বানাবো, ফিলামেন্ট বা ইয়ার্ন বানাবো, তারপরে আমি ফেব্রিক বানাবো। তাহলে এই পয়েন্টগুলো আমি এই জন্য স্কিপ করে যাচ্ছি। ঠিক আছে, তাহলে জি আমরা স্যার। আরেকবার যদি একটু দেখি, তাহলে ডেফিনেশন, অ্যালজিনেট মনোমার, ডেফিনেশন। যেটা যেই মনোমারটা আমরা তৈরি করতেছি সেটা কি কি মনোমার দিয়ে আসলে অ্যালজিনেট ফাইবারটা তৈরি হচ্ছে, তারপর হচ্ছে এটার প্রপার্টিসটা কি, সাধারণত নরমালি প্রপার্টিসটা কেমন হয় এটা। ঠিক আছে, হ্যাঁ। তারপরে জেনারেল জেনারেল রিকোয়ারমেন্ট, এটা দিয়ে রিকোয়ারমেন্ট। তুমি আসলে কি কি জন্য মানে কি কি প্রপার্টিস তোমার লাগবে, এই কথাটা অনেক ভাবে বলা যায়। হ্যাঁ, পয়েন্ট শুড বি কনসিডার্ড, মানে এখানে বলছি জেনারেল রিকোয়ারমেন্টস না, এই কথাটাকে আমি ঘুরাই বলতে পারি যে পয়েন্টস টু বি কনসিডার্ড ফর এ হাইটেক ওন ড্রেসিং, মানে কি কি পয়েন্ট তুমি কনসিডার করবা যখন হাইটেক ড্রেসিং বানাবা। তো একই রকম জিনিস, পয়েন্ট গুলো একই থাকবে, বাট তোমাকে বুঝতে হবে যে কোনটার অ্যান্সারের সাথে এটা রিলেটেড। এরপরে প্রবলেম কি কি হতে পারে যদি তুমি নন ওভেন ফেব্রিক বানাও, বিশেষ করে এটার ফর্ম কি হবে, এটা আসলে কাজ করবে কিনা ঠিক মতো, আদৌ যে তুমি প্রপার্টিসটা চাচ্ছ সেটা তুমি পাবা কিনা, এটাই হচ্ছে এর বিষয়টা। আর লাস্টে আমরা বললাম কি, যে রেইনফোর্স ড্রেসিংটা কেমন, যেমন ওভেন স্ট্রাকচার এবং ব্রেডিং স্ট্রাকচার, এই দুইটা স্ট্রাকচার ইউজ করলে কেমন হয়। ঠিক আছে, কি ধরনের স্ট্রাকচারে আসলে এটা করবে। তাহলে মোটামুটি আমরা এই অংশগুলো, অর্থাৎ ওই যে মেডিকেল টেক্সটাইল আমরা পড়তেছিলাম লাস্ট যে ক্লাসটাতে, মেডিকেল টেক্সটাইলের পরে এই অংশটা শুধু আসবে মেডিকেল টেক্সটাইলের সাথে। ঠিক আছে, এই পর্যন্ত আসবে এই অংশ। আরেকটা ছোট্ট একটা টার্ম আছে, স্টেরিলাইজেশন। এটা একটা মেডিকেল টার্ম, স্টেরিলাইজেশন, তোমাদেরকে বলছিলাম স্টেরিল, জীবাণুমুক্ত করা, ঠিক না, ব্যাকটেরিয়া বা এই ধরনের জিনিসগুলো থেকে হুম হুম হুম। রিমুভ করে দেয়া। তাহলে সেই জিনিসটা এখানে একটু দেখবা যে স্টেরিলাইজেশন, এটা পুরো একটা আলাদা একটা অংশে আছে। হ্যাঁ, আলাদা একটা জায়গায় আছে, স্টেরিলাইজেশন একটা আলাদা পার্ট হিসেবে আছে। কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। এটা হচ্ছে স্টেরিলাইজেশন কি আসলে, এটা মানে এই টার্মসটা আসলে কি, স্টেরিলাইজেশনের রিকোয়ারমেন্টসটা কি, যদি তুমি স্টেরিলাইজেশন করতে চাও তাহলে তার রিকোয়ারমেন্টসটা কি। এখানে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেথড। স্টেরিলাইজেশন অর্থাৎ এই যে জীবাণুমুক্ত করবা, এটার কয়টা মেথড আছে, একটা স্টিম, একটা ড্রাই হিট, একটা ইরিডেশন, আর একটা হচ্ছে ইটিও। এই চারটা মেথড দিয়ে তুমি কি করতে পারবা, স্টেরিলাইজেশন করতে পারবা। এবং তাদের পারফরমেন্সটা কেমন হবে এখানে একটা পয়েন্ট দেয়া আছে, কয়েকটা পয়েন্ট আকারে বলা হয়েছে যে খুব ভালো নাকি পোর, কেমন, এখানে কয়েকটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, চিহ্নগুলো এখানে লেখা আছে।
যে খুব ভালোভাবে তুমি যদি এই মেথডটা ইউজ করো তাহলে এটার এফিসিয়েন্সি কেমন হবে, এটার অ্যাভেলেবিলিটি কেমন হবে, এটার রেসিডুয়াল কেমন থাকবে, এটার স্পিড মানে স্টেরিলাইজেশন স্পিডটা কেমন, তারপরে হসপিটালে এটা ব্যবহার করা হচ্ছে কেমন, সেই কথাগুলো এখানে পয়েন্ট আকারে বলা হয়েছে। অর্থাৎ তুমি এই যে সেম্বলটা ইউজ না করে তুমি এই কথাটা ইউজ করতে পারো। ঠিক আছে, আমরা একই কথা বারবার না লিখে আমি সেম্বল ইউজ করলাম। ঠিক আছে, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে যে কোনটা বেশি সুইটেবল কোনটা কম সুইটেবল। এখন তোমাকে যদি এখানে বলা হয় যে কোনটা বেশি সুইটেবল, হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে সুইটেবল বলতে না, আমি যেটা দেখবো ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি, কোনটা সহজ করা, ঠিক না, কোনটা খরচ কম লাগবে, কোনটা তোমার ভালো পারফরমেন্স দিবে, সেটা হচ্ছে আমাদের মেইন। তাহলে অ্যাভেইলেবিলিটি দিকে প্রথমে হচ্ছে স্টিম, মানে গরম পানি দিয়ে ধোয়া আর কি, যেটা আমরা বলি ড্রাই হিট। হ্যাঁ, গরম পানি দিয়ে যদি আমরা ওয়াশ করি তাহলে সেটা দিয়ে আসলে সবচেয়ে বেশি স্টেরিলাইজেশন হয়। ড্রাই হিট যদি করি তাহলে দেখবে একটু কম হবে, অ্যাভেইলেবিলিটি এটা কম আর কি, যদি এই হিটিং মেথড আমরা যদি আনি। ইরিডেশন, হ্যাঁ, এটা যদি আমরা করতে চাই সেটারও অ্যাভেইলেবিলিটি আরো কম। ইটিও যেটা, তাহলে সেটা আরো কম। মানে আমরা যদি বলি অ্যাভেইলেবিলিটির দিক থেকে সবচেয়ে ভালো হচ্ছে স্টিম, যেটা সচরাচর হসপিটালে সবচেয়ে বেশি ব্যবহার করে, গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলে, অর্থাৎ যে কোনো কিছু খুব দ্রুত স্টেরিলাইজেশন করার জন্য। আর বাকি মেথড গুলো হয়তো দেখা যাবে যেসব জায়গায় আমরা আসলে এই ধরনের স্টিম ইউজ করতে পারতেছি না, তখন আমরা বাকি কাজগুলো করব, মানে অন্য মেথড গুলো আমরা ইউজ করবো। দ্যাট মিনস এই মেথড গুলো যে লাগবে না তা না, এগুলো লাগবে যেখানে আমরা আসলে এই ধরনের মেথডটা ব্যবহার করতে পারতেছি না সেই সব জায়গায়। তো আপাতত এই চারটা মেথড তোমরা একটু দেখবে, তাহলে স্টেরিলাইজেশন কি, রিকোয়ারমেন্টস কি, এবং স্টেরিলাইজেশনের মেথড গুলো কি কি। তারপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে প্রবলেম অফ স্টেরিলাইজেশন। এই যে তুমি স্টেরিলাইজেশন করবা, করলে আসলে কি সমস্যা হবে, মানে এটা কি কি প্রবলেম তুমি এখানে ফেস করতে পারো। তো এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হচ্ছে টেক্সটাইল প্রোডাক্ট আর প্রোডিউস ফ্রম ফাইবারস, মানে এটা ফাইবার দিয়ে তৈরি হয় জানি আমরা। তো ফাইবার যদি তৈরি হয় এবং কাট ফাইবার আনলেস ইউজড only in reinforced polymer composite contains interstices which can entrap gases and liquids। এই যে বুঝতে পারতেছো যে কিছু কিছু ফেব্রিক আছে যেগুলো গ্যাস এবং লিকুইড কে এন্ট্র্যাপ করতে পারে ফাইবার। তো যদি ওখানে জীবাণু ঢুকতে পারে তাহলে তোমার আসলে মানে ঝামেলা। ঠিক আছে, তাহলে টেক্সটাইল কোন ধরনের টেক্সটাইল ফর্মে তুমি আসলে ব্যবহার করবা তোমার স্টেরিলাইজেশনের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এন্ট্র্যাপমেন্ট যাতে না হয়, যে মাইক্রো অর্গানিজম গুলো যাতে ফেব্রিকের মধ্যে বা ফাইবারের মধ্যে বা ইয়ার্নের মধ্যে যাতে ঢুকে লুকিয়ে থাকতে না পারে, এটা আগে খেয়াল করতে হবে আমাদের। ঠিক আছে, সেইভাবে আমাদেরকে প্রোডাক্ট গুলো সিলেক্ট করতে হবে। এন্ট্র্যাপমেন্ট মানে এন্ট্র্যাপমেন্ট যাতে না হয়, এটা হচ্ছে প্রথম একটা প্রবলেম। অনেক সময় হতে পারে যে তুমি টেক্সটাইল বানাচ্ছ স্টেরিলাইজেশনের জন্য, কিন্তু ও নিজেই আসলে ব্যাকটেরিয়াকে আশ্রয় দিচ্ছে, তাহলে সেটা একটা বড় প্রবলেম। আর একটা প্রবলেম কি হচ্ছে সেটা হচ্ছে ওয়াশ করার জন্য, এখানে ওয়াইড রেঞ্জ অফ পলিমারিক ফাইবার। তাহলে ওয়াইড রেঞ্জ অফ পলিমারিক ফাইবার, তাহলে পলিমারিক ম্যাটেরিয়াল তুমি অনেকগুলো ইউজ করতেছো, যেমন পলিইথিলিন আছে, পলিপ্রোপাইলিন আছে, এগুলো কিন্তু ইউজ করার কিছু রুলস আছে। আমরা তো জানি যে বিভিন্ন ফাইবারের ওয়াশ করা যাবে কিনা, যেমন আমি যে বললাম যে স্টিম দিয়ে ওয়াশ করা যাবে, কিন্তু অনেক ফাইবার আছে যেগুলো পানির কাছে গেলে এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো কিন্তু ওয়াশ করা যাবে না। তো এগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। এই জন্য এখানে দুইটা এক্সাম্পল, মানে ফর এক্সাম্পল আর কি, দুইটা ফাইবার দেয়া আছে যে পলিইথিলিন এবং পলিপ্রোপাইলিন। কেন, মানে প্রবলেমটা কি এগুলোর জন্য স্টেরিলাইজেশনে যদি আমরা ব্যবহার করি। এটা বলছে কি নট সুইটেবল ফর স্টিম, তাহলে পানি দিয়ে ধুইতে পারবা না এটাকে সহজে, এট 134°C, as the melting point is 134°C। অর্থাৎ এই পরিমাণ টেম্পারেচারে যদি এটা যায় স্টিম প্রসেসের জন্য, তাহলে সেটা দেখা যাবে গলে যাবে ফাইবারটা, আলটিমেটলি ওই প্রসেসটা তুমি ব্যবহার করতে পারবে। আর এটা বলছে কি পলিপ্রোপাইলিন নট সুইটেবল ফর ইরিডেশন as it cause polymeric degradation। তাহলে এই যে ইরিডেশন যে মেথডটা আছে সেটা যদি আমি করি তাহলে পলিমারটা কি হবে, গলে যাবে, মানে ডিগ্রেড করবে, ভেঙে যাবে, পলিমার চেইন গুলো ব্রোকেন হয়ে যাবে। তাহলে এই ফাইবারটা আমরা এই ধরনের মেথডে যেতে পারবো না। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা দুইটা ফাইবার দিয়ে একটু বুঝাইতে চেষ্টা করছি। আরেকটা দেখো সেলুলোজ, বলতেছে কি নট সুইটেবল ফর স্টেরিলাইজেশন বাই সাম মেথড ডিউ টু রিঅ্যাকশন উইথ স্টেরিল্যান্ট। অনেক সময় এমনও আছে যে সেলুলোজ ফাইবার তুমি ব্যবহার করতে পারতেছো না, কেন, স্টেরিল্যান্ট অর্থাৎ ওই যে মেডিকেল যে তোমার স্টেরিলাইন যে কেমিক্যাল যেটা তুমি ব্যবহার করতেছো স্টেরিলাইজেশনের জন্য, সেই কেমিক্যালটার প্রতি ও সেনসিটিভ, যার কারণে তুমি ব্যবহার করতে পারতেছো না।
অথবা ড্রাগ হইতে পারে, যে ড্রাগটা তুমি ব্যবহার করতেছো সেটার জন্য সুইটেবল না, ওই কেমিক্যাল স্ট্রাকচারটার জন্য, ওই কেমিক্যাল কম্পোনেন্টের জন্য, তখন তোমাকে অবশ্যই এটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ মেইন প্রবলেমটাই হচ্ছে স্টেরিলাইজেশনের এই দুইটা, একটা হচ্ছে কোন ধরনের ম্যাটেরিয়াল তুমি ব্যবহার করতেছো, কোন ধরনের ফাইবার ইউজ করতেছো, এবং সেটা আসলে স্টেরিলাইজেশনের যে মেথড আছে চারটা বা পাঁচটা বা চারটা মেথড, সেই চারটা মেথডের মধ্যে আবার কোনো ঝামেলা করতেছে কিনা, কোনোটা সুইটেবল কোনোটা ইনসুইটেবল। এই জন্য স্টেরিলাইজেশন এই অংশটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে একটু রিডিং করবা ভালো করে। এরপর যদি না বুঝো কোনো কথা বা কোনো একটা পার্ট, তখন আমাকে একটু জানাবা যে স্যার এই অংশটা আমরা বুঝতে পারছি। তাহলে অ্যালজিনেট ফাইবার, অর্থাৎ অ্যালজিনেট থেকে আমরা এই কয়েকটা পয়েন্ট একটু নিব, আর কি বলে এটাকে স্টেরিলাইজেশনের এই অংশটা পুরোটা নিবা, এটা আসলে বাদ দিবা না। স্টেরিলাইজেশন কি, রিকোয়ারমেন্টস কি, প্রবলেম কি, এবং এটার মেথড কয়টা। ঠিক আছে? বুঝতে পারছো ইলিয়াস, ইউসুফ? জি স্যার। তাহলে এখন তো পারা যাবে নাকি? জি স্যার। জি মার্কিং করছো সবগুলো? এটা মেডিকেল টেক্সটাইলের লাস্ট পার্ট, জি একেবারে স্যার। আমরা শেষের পার্টে আছি। ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে তাড়াতাড়ি তাহলে শেষ করি। আর আর এমনি তোমার কোনো স্যার কোশ্চেন আছে? স্যার কেউ যদি আপডেট চায় তাহলে আপডেট দিয়ে দিব। হ্যাঁ, কেউ যদি জানতে চায় যে কি ক্লাস হলো তাহলে দিয়ে দিব। আচ্ছা ইউসুফ, জি স্যার। এই তুমি কোন ইনটেকে জানো? আমি স্যার 19 ইনটেক। 19 ইনটেক। জি স্যার। ওই তোমাদের মানে আজকে কি হয়েছে ওদের? ওরা স্যার আমি বলতে পারি না স্যার, ওদের সাথে কন্টাক্ট হয়নি আমার। আরে তোমরা বুঝো নাই, আমি কিন্তু রিশিডিউল ক্লাস নিতে হবে, বুঝছো? রিশিডিউল ক্লাস নেওয়া খুবই কঠিন। এটা মানে এই রুটিনের মাঝখানে আবার নতুন করে রুটিন বানানো, জি স্যার। এক রুটিনের মাঝখানে আরেক রুটিন আনাটাই তো কষ্টকর। হ্যাঁ